13 এপ্রিল 1919 পাঞ্জাবের অমৃতসরে ঘটে যাওয়া মাত্র একটা ঘটনা যা ভারতের ইতিহাসের গতিপত্রাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। চলুন আজ সেই ভয়াল দিনের গভীরে যাওয়া যাক আর ব্যবচ্ছেদ করা যাক সেই নৃশংসতার প্রতিটি পরত। কিন্তু এত কিছুর পরেও একটা প্রশ্ন যেন আজও আমাদের তাড়া করে ফেরে, আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে সেই প্রশ্নটায়, সেদিন জালিয়ানওয়ালা বাগে গুলি কেন থামেনি। তো চলুন প্রথমে সেই ভয়াল বিকেলের ছবিটা একবার কল্পনা করার চেষ্টা করি। ভাবা যায় দিনটা ছিল বৈশাখী উৎসবের দিন, আর সেই কারণেই হাজার হাজার সাধারণ মানুষ সেই বাগানে জড়ো হয়েছিলেন। তারিখটা ছিল 13 এপ্রিল 1919, আর জায়গাটা হল অমৃতসরের জালিয়ানওয়ালা বাগ। সেদিন ওখানে জড়ো হওয়ার কারণ ছিল মূলত দুটো। একদিকে ছিল শিখদের পবিত্র বৈশাখী উৎসব, আর অন্যদিকে ছিল ব্রিটিশদের আনা একটা নতুন দমনমূলক আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ। আর সেই ডাকেই সাড়া দিয়ে সেখানে হাজার হাজার সাধারণ মানুষ এসেছিলেন, যাদের মধ্যে প্রচুর নারী আর শিশুরাও ছিল। আর এখানেই পরিস্থিতিটা সাংঘাতিক হয়ে ওঠে, কারণ বাগানটার গঠনটাই ছিল আসলে একটা মৃত্যুফাদের মতো। যেমনটা এখানে দেখা যাচ্ছে, চারদিক উঁচু দেওয়ালে ঘেরা, বেরোনোর রাস্তা মোটে একটাই, আর সেটাও খুব সরু। ব্রিটিশ সৈন্যরা এসে ঠিক সেই পথটাই আটকে দিয়েছিল। পালানোর কোনো উপায়ই আর বাকি ছিল না। কিন্তু প্রশ্ন হল, এত মানুষ কেন সেদিন ওখানে জড়ো হয়েছিল? এর পিছনের রাজনৈতিক কারণটা বোঝা খুব জরুরি। পরিস্থিতিটা ছিল বলতে গেলে একটা জ্বলন্ত বারুদে স্তূপের মতো। এর মূলে ছিল কুখ্যাত রাওলাট অ্যাক্ট। এই আইনটা ব্রিটিশ সরকারকে এক কথায় দানবীয় ক্ষমতা দিয়েছিল। তারা যে কোনো ভারতীয়কে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারত, বিচার ছাড়াই বছরের পর বছর জেলে আটকে রাখতে পারত, এমনকি খবরের কাগজের মুখ বন্ধ করার ক্ষমতাও তাদের ছিল। মানে এটা ছিল ভারতীয়দের স্বাধীনতার ওপর এক সরাসরি আক্রমণ। আর এই বারুদে আগুনটা লাগে যখন অমৃতসরের দুই খুব জনপ্রিয় নেতা ড সত্যপাল আর ড সাইফুদ্দিন কিচলুকে গ্রেফতার করা হয়। তাদের মুক্তির দাবিতেই সেদিন ওই শান্তিপূর্ণ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। এবার আসা যাক সেই মানুষটার কথায়, যার একটা নির্দেশে সেদিন শত শত মানুষের জীবন এক মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল। ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার। ইনি হলেন ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার, অমৃতসরের তৎকালীন ব্রিটিশ সামরিক প্রধান। তার মাথায় সবসময় একটা ভয় কাজ করত, যদি 1857 সালের মতো আরেকটা মহাবিদ্রোহ শুরু হয়ে যায়, আর এই ভয়ই তাকে চরম নিষ্ঠুরতার দিকে ঠেলে দিয়েছিল। তার দর্শন ছিল খুব পরিষ্কার, যা এই স্লাইডের কথাগুলোতেই ফুটে উঠেছে। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন ভারতীয়দের ভালোবাসায় নয়, ভয়ে দেখিয়ে শাসন করতে হবে। আর এই ভয়ঙ্কর মানসিকতায় জালিয়ানওয়ালাবাগের প্রেক্ষাপটটা তৈরি করে দেয়। চলুন এবার সেই ভয়ঙ্কর 10টা মিনিটের ঘটনা প্রবাহে চোখ রাখা যাক। 10টা মিনিট যা ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করেছিল। ঘড়িতে তখন বিকেল 4:30। ডায়ার তার 90 জন সৈন্য নিয়ে এসে বাগানের ওই একটা মাত্র ঢোকা বেরোনোর রাস্তাটা আটকে দিলেন। কোনো সতর্ক বার্তা নেই, কোনো ঘোষণা নেই। ঢোকার 1 মিনিটের মধ্যেই সরাসরি গুলি চালানোর নির্দেশ। একটানা 10 মিনিট। ভাবা যায় 10 মিনিট ধরে গুলি চলছিল। আর গুলি কেবল তখনই থামানো হয় যখন সৈন্যদের কার্তুজ প্রায় শেষের দিকে। শুধু একটাই শব্দ, ফায়ার। আর এই একটা নির্দেশেই শুরু হয়ে গেল ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড। এবার আমরা সেই মূল প্রশ্নটায় ফিরে যাব, কেন এই অকল্পনীয় নিষ্ঠুরতা? চলুন উত্তরটা ডায়ারের নিজের জবানবন্দি থেকেই খোঁজার চেষ্টা করা যাক। তো আসল উদ্দেশ্যটা কী ছিল? শুধুই ভিড়টাকে ছত্রভঙ্গ করা, নাকি এর পেছনে আরও অনেক গভীর আর ভয়ঙ্কর কোনো পরিকল্পনা কাজ করছিল? ডায়ার কিন্তু পরে তদন্ত কমিশনের সামনে খোলাখুলি স্বীকার করেছিলেন যে তিনি গুলি চালিয়ে গেছেন যতক্ষণ না কার্তুজ প্রায় শেষ হয়ে যায়। তার মানে এটা হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না, এটা ছিল একটা ঠান্ডা মাথার লাগাতার আক্রমণ। আর এই কথাটা তার আসল উদ্দেশ্যকে দিনের আলোর মতো পরিষ্কার করে দেয়। তিনি বলেছিলেন তার লক্ষ্য শুধু জমায়েত ভাঙা নয়, বরং সমগ্র পাঞ্জাবের মনে এমন ভয় ঢুকিয়ে দেওয়া যা একটা নৈতিক প্রভাব ফেলবে। সোজা কথায় এটা ছিল সন্ত্রাস তৈরির একটা ঠান্ডা মাথার পরিকল্পনা। কৌশলগুলো দেখলেই বোঝা যায় এটা কতটা পরিকল্পিত ছিল। সৈন্যদের নির্দেশ দেওয়া হয়েছিল ভিড়ের যেখানে সবচেয়ে বেশি মানুষ সেখানে গুলি করতে। যারা পালানোর চেষ্টা করছিল বিশেষ করে তাদের দিকেও গুলি চালানো হয়। এখানেই শেষ নয়, গুলি থামার পর আহতদের জন্য চিকিৎসার কোনো ব্যবস্থাই করা হয়নি। উল্টে শহর জুড়ে কারফিউ জারি করে নিশ্চিত করা হয় যাতে তারা রাস্তাতেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যায়। সেই ভয়াবহতার একটা করুণ চিত্র হল বাগানের ভেতরের কুয়োটা। গুলি থেকে বাঁচতে বহু মানুষ তাতে ঝাঁপ দিয়েছিল।
পরে শুধু ওই একটা কুয়ো থেকেই 120টারও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। মৃতের সংখ্যা নিয়েও ব্রিটিশরা সত্যিটা লুকানোর চেষ্টা করেছিল। তাদের সরকারি হিসেবে বলা হয় মৃতের সংখ্যা ছিল মাত্র 379, কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের তদন্ত অনুযায়ী সেই সংখ্যাটা ছিল 1000-এর অনেক বেশি। এই চার্টটা সেই ফারাকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই হত্যাকাণ্ড কিন্তু শুধুমাত্র একটা দিনের বিভীষিকা হয়েই থেমে থাকেনি। এটা ব্রিটিশ সাম্রাজ্যের বুকে এমন একটা ক্ষত তৈরি করেছিল যা আর কোনোদিন শুকায়নি এবং ভারতের স্বাধীনতা সংগ্রামকে এক নতুন পথে চালিত করেছিল। কিন্তু ডায়ারের কি কোনো শাস্তি হয়েছিল? শুনলে অবাক হতে হয়। কার্যত কিছুই না। হান্টার কমিশন তাকে শুধু তিরস্কার করে আর চাকরি থেকে জোর করে অবসরে পাঠিয়ে দেওয়া হয়। ব্যাস, কোনো বিচার হয়নি, জেল হয়নি। উল্টে ব্রিটেনের বহু মানুষ তাকে সাম্রাজ্যের রক্ষাকর্তা বলে চাঁদা তুলে পুরস্কৃত করে। এই ঘটনাটা ব্রিটিশ বিচার ব্যবস্থার ওপর থেকে ভারতীয়দের শেষ বিশ্বাসটুকুও কেড়ে নেয়। এই হত্যাকাণ্ডের পরের ভারত আর আগের ভারত এক ছিল না। এর আগে পর্যন্ত ভারতীয়দের মূল দাবি ছিল ব্রিটিশ শাসনের অধীনে থেকেই আরও বেশি অধিকার আদায় করা। কিন্তু জালিয়ানওয়ালাবাগের পর সেই দাবিটাই বদলে গেল। এবার দাবি উঠল পূর্ণ স্বাধীনতার, কোনো রকম আপোষ ছাড়া। শেষ পর্যন্ত এই ঘটনাটা একটা নির্মম সত্যকে প্রতিষ্ঠা করে দিয়ে যায়। স্বাধীনতা এমন কোনো জিনিস নয় যা চেয়ে পাওয়া যায়, এর জন্য চরম মূল্য দিতে হয়। আর জালিয়ানওয়ালাবাগ ছিল সেই মূল্যেরই এক রক্তাক্ত প্রমাণ।